আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ ৮ জুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ একথা জানিয়েছে বর্জাল আবহাওয়া ব্যুরো। রাজ্যের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে সরকার। আবহাওয়া অফিস জানিয়েছে হলুদ সতর্কতামূলক জেলাগুলিতে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। হাইলাকান্দি, করিমগঞ্জ, ডিমা হাসাও এবং কার্বি আংলংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এসব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে নগাঁও, হুজাই এবং গোলাঘাটে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ডিব্রুগড়, তিনসুকিয়া, বিশ্বনাথ এবং অন্যান্য জেলাগুলিও এর ব্যতিক্রম নয়। অপরদিকে 1445 হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 17 জুন ঈদুল আজহা পালিত হবে ভারত সহ বাংলাদেশ ও পাকিস্তানে। ঈদুল আজহা উদযাপিত হয় জিলহজ মাসের 10 তারিখ। এই জিলহজের চাঁদ ওঠার পর নির্ধারিত হয় হজের দিনও। গতকাল সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আগামী 15 জুন হজের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আর দেশটিতে ঈদ পালিত হবে 16 জুন। জানা যায়, পাকিস্তানের স্থানীয় সময় রাত 8টার পর চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে জিলহজের চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া গেছে। ফলে এবার ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে একই দিনে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। অপরদিকে 26-এ দিশপুর দখল, হুঙ্কার গৌরব রক্ষীদের। রাজীব ভবনে অভিনন্দন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে টার্গেট 3 কংগ্রেস সাংসদের। লোকসভা নির্বাচনের 3 কেন্দ্রে জয়ে উজ্জীবিত কংগ্রেস। এতটাই উজ্জীবিত যে এবার তারা 2026 সালের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে কার্যত প্রস্তুতি শুরু করে দিতে চলেছে। রাজ্য কংগ্রেসের সামনে এখন একটাই লক্ষ্য, দিশপুর দখল। কংগ্রেসের 3 প্রার্থীর বিজয় উপলক্ষে রাজীব ভবনে অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বহুদিন পর এক উৎসবমুখর পরিবেশ দেখা গেছে রাজীব ভবনে। অনুষ্ঠানে নবনির্বাচিত 3 কংগ্রেস সাংসদের আক্রমণের লক্ষ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যোরহাটের সাংসদ গৌরব গগৈ বলেন, কংগ্রেস যোরহাট, নগাঁও ও ধুবড়ী লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে, কিন্তু বাকি কেন্দ্রে পরাজিত হলেও কংগ্রেসের পক্ষে ট্রেন্ড লক্ষ্য করার মতো। ফলে এবারের লোকসভা নির্বাচন কংগ্রেসের কাছে কেবলমাত্র ট্রেলার। 2026 সালে হবে আসল ফাইনাল খেলা। আসাম থেকে বিজেপিকে উৎখাত করে দিশপুরে কংগ্রেসের সরকার গঠনই হবে প্রধান লক্ষ্য। এজন্য তিনি আসামে সময় বেশি দিতে চান। একথা ভোটের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা লিখিতভাবে দলীয় নেতৃত্বকে জানিয়েছেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে, কিন্তু তিনি কোনো পদবি চান না। যোরহাট, মাজুলি তাকে যে ভালোবাসা দিয়েছে সেটাই তার কাছে পদবি। গৌরব বলেন, যোরহাটে তিনি কম মার্জিনে জয়ী হবেন বলে মনে করেছিলেন, কিন্তু বিজেপির স্টার ক্যাম্পেইনারের ধারাবাহিক প্রচারে তার জয়ের মার্জিন বাড়িয়ে দিয়েছেন। বিজেপির একাংশ নেতাও একথা স্বীকার করছেন। তিনি বলেন, সমগ্র দেশেই কংগ্রেস বা ইন্ডিয়া জোটের ভালো ফল হয়েছে। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। সেটা রাহুল গান্ধীর ভোটের মার্জিন প্রমাণ করেছে। গৌরব বলেন, গুয়াহাটি, শিলচর, করিমগঞ্জ, কাজিরাঙ্গা কেন্দ্রেও কংগ্রেস যথেষ্ট শক্তিশালী ফাইট দিয়েছে। রাজ্যের সকল বিরোধী দল, রাইজর দল, সিপিআই, সিপিআইএম, আসাম জাতীয় পরিষদ ইত্যাদি দলকে একত্রিত করে কংগ্রেস এবার 26-এর লক্ষ্যে প্রস্তুতি শুরু করবে বলেও ঘোষণা করেন গৌরব গগৈ। ভূপেন বোরা বলেন, লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন না বাড়লেও শাসক দল বিজেপির চেয়ে কম ভোট পায়নি কংগ্রেস। কম হলেও বিজেপির চেয়ে কংগ্রেসের প্রতি জনগণের সমর্থন রয়েছে। দলের একতা ও নিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দলের মধ্যে একতা থাকলে 2026 সালে কংগ্রেস রাজীব ভবন থেকেই দিশপুর দখল করবে। এদিন হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণের লক্ষ্য করে নেন ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যোরহাটে গৌরব গগৈ হারবেন, কিন্তু গৌরব গগৈ যোরহাটে জয়ী হয়েছেন। এবার মুখ্যমন্ত্রী তার জবাব দিন। ধুবড়ীতে রেকর্ড ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী তাকে নায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন। তবে পরদিন মুখ্যমন্ত্রী বলেন, রকিবুলের জয় আসামের জন্য অশনি সংকেত। এর সূত্র ধরে রকিবুল এদিন বলেন, তার জয় আসামের জন্য নয়, মুখ্যমন্ত্রীর জন্য অশনি সংকেত। তিনি বলেন, ডিব্রুগড়ের সর্বানন্দ সোনোয়াল জয়ী হয়েছেন, তাতে খুশি হতে পারেননি মুখ্যমন্ত্রী। আবার ধুবড়ীতে বদরুদ্দিন আজমল হেরে যাওয়ার জন্য তিনি মনে ব্যথা পান বলে মন্তব্য করেন তিনি বলেন, ধুবড়ীতে আজমলের পরাজয় মুখ্যমন্ত্রীর চেয়ারকে নাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মেরুকরণের রাজনীতির প্রসঙ্গ টেনে রকিবুল বলেন, গৌরব গগৈকে হারানোর জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন কৌশল নিয়েছিলেন। ডিলিমিটেশন করে বিভিন্ন বিধানসভার জনবিন্যাসের পরিবর্তন করেছিলেন। তারপরও গৌরব গগৈর জয়কে আটকানো যায়নি। তিনি বলেন, ডিমৌ, মাহমরা, নাজিরা, শিবসাগর, সোনারী বিধানসভার জনগণ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এর কি জবাব দেবেন মুখ্যমন্ত্রী?
তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে কাঁদিয়েছিলেন, এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাদার পালা। অপরদিকে গণভিত্তিক কমায় ভোট পায়নি অকপট স্বীকারোক্তি ইউডিএফের, বিপর্যয়ের কারণ খুঁজতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। হজ যাত্রায় বেরোলেন বদরুদ্দিন আজমল। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে এখন আর যে গণভিত্তি নেই দলের, এআইইউডিএফ নেতারা স্বীকার করে নিলেন। কি ভুল হয়েছে তা মন্থনের প্রক্রিয়াও শুরু করছে সংখ্যালঘু দল। আগামী 15 দিনের মধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে প্রতিটি কেন্দ্রে গিয়ে গণভিত্তি হারানোর কারণ খোঁজার চেষ্টা করবে আজমলের দল। তবে লোকসভা ভোটে দুলিশ্বাত হওয়ার পরও সান্ত্বনা নেওয়ার কারণও খুঁজে নিয়েছেন সংখ্যালঘু নেতারা। তাদের দাবি, গোটা দেশের 78% মুসলমানের ভোট কংগ্রেসের পক্ষে গেছে, আসামেও সেটাই হয়েছে। লোকসভা ভোটের ময়দানে দাঁড়াতেই পারেননি এআইইউডিএফ প্রার্থীরা। মুসলিম বহুল 3 কেন্দ্রে প্রার্থী দাঁড়া করিয়ে শোচনীয় হার হয়েছে। নিজের খাস তালুক দুবড়িতে বদরুদ্দিন আজমল হেরেছেন 10 লক্ষের বেশি ভোটে। করিমগঞ্জ, নগাঁওয়ে দলের প্রার্থীদের অবস্থা আরও করুন। মুসলিম ভোটাররা আজমলকে প্রত্যাখ্যান করেছেন বলেই এই অবস্থা হয়েছে। এই পরিস্থিতিতে হার স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এআইইউডিএফ নেতাদের কাছে। তাই হার স্বীকার করে পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করার প্রয়াস নেওয়া হচ্ছে। এক সাংবাদিক বৈঠকে দলের 3 বিধায়ককে পাশে নিয়ে মানকাচরের বিধায়ক আমিনুল বলেন, আমরা স্বীকার করছি আমাদের গণভিত্তি কমেছে। গণভিত্তি কমেছে বলেই ভোট দেননি আমাদের। তাদের চোখে আমরা হয়তো বড় বড় ভুল করেছি, তাই ভোট দেননি আমাদের। সেই ভুল খুঁজে নিয়ে সংশোধন করার চেষ্টা চালানো হবে। আগামী 15 দিনের মধ্যে গঠন করা হবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সেই কমিটি প্রতিটি কেন্দ্রে গিয়ে জনগণের সঙ্গে কথা বলে হারের কারণ খোঁজার চেষ্টা করবে। 21 বিধানসভা ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের শরিক ছিল আজমলের দল, কিন্তু রাজ্যসভা ভোটে কংগ্রেসের প্রার্থীর সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ সামনে আসার পর কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয় ইউডিএফের। লোকসভা ভোটে একই খেসারত দিতে হয়েছে তাদের। ভোটের আগে শত চেষ্টা করে বিরোধী ঐক্যমঞ্চে সামিল হতে পারেননি আজমল, তাই ভোটের ময়দানে ক্রমাগত কংগ্রেসের সমালোচনা করে দলকে উদ্ধারের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু মুসলিম জনরোষের কাছে কিছুই কাজে আসেনি। আজমলকে ছেড়ে কংগ্রেসকেই আপন করে নিয়েছেন ধর্মীয় সংখ্যালঘুরা। কংগ্রেসের কাছে দলের সেই বিপর্যয় স্বীকার করতেও কোনটা নেই এআইইউডিএফ নেতাদের। আমিনুল বলেন, এবারের ভোটে কংগ্রেস একটি বিষয়ে সফল হয়েছে, জনগণের কাঠগড়ায় এআইইউডিএফকে দাঁড় করাতে সফল হয়েছে কংগ্রেস। আমরা এর জবাব দিতে পারিনি, তবুও এআইইউডিএফ নেতাদের সান্ত্বনা, গোটা দেশে মুসলিমরা কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন। আমিনুল বলেন, গোটা দেশের 78% মুসলমানের ভোট কংগ্রেসের পক্ষে গেছে, আসামে এর ব্যতিক্রম হয়নি। তবে আগামী পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করে তোলার প্রয়াস নেওয়ার কথাও জানান তিনি। তাছাড়া সম্ভাব্য উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন আমিনুল। এদিকে দলের এই বিপর্যয়ের মধ্যে বদরুদ্দিন আজমল পবিত্র হজে যাত্রা করেছেন। শুক্রবার মুম্বাইয়ে উড়ে গেছেন তিনি, রবিবার সেখান থেকে যাবেন জেদ্দা। তবে হজে যাওয়ার আগে বরপেটা, ধুবড়ী ইত্যাদিতে যত অসম্পূর্ণ কাজ রয়েছে তা সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন তিনি। বরপেটা সেতু, ধুবড়ীতে বিশ্ববিদ্যালয় 1 বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা বলেছেন এক ভিডিও বার্তায়। ধুবড়ীতে 100 শয্যার হাম হাসপাতালের কাজও দ্রুত শেষ হবে ও বরপেটায় নতুন করে 100 শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাছাড়া শিক্ষা, রাস্তাঘাটের সব কাজও চলতে থাকবে বলে সংখ্যালঘুদের প্রতিশ্রুতি দিয়েছেন আজমল। অপরদিকে রবিবার সন্ধ্যায় জোটের প্রধানমন্ত্রী মোদীর শপথ, 72 মিনিটের ভাষণে 19 বার শুধু এনডিএর নাম। ফল প্রকাশের 3 দিনের মাথায় রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানালেন নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুরে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএর নবনির্বাচিত সাংসদদের সভায় মোদীকেই সর্বসম্মতভাবে নেতা হিসেবে নির্বাচন করা হয়। বিকেলে মোদী সোজা চলে যান রাষ্ট্রপতি ভবনে। এনডিএ শরিক দলগুলির সমর্থনের চিঠি সহ সরকার গঠনের দাবিপত্র তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেন। এরপরই রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। আগামীকাল রবিবার সন্ধ্যা 6টায় একটানা তৃতীয়বারের জন্য 73 বছরের মোদী দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর তিনি টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন। ফারাক শুধু একটাই, নেহরু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী পদে হ্যাট্রিক করেছিলেন, আর মোদী জোট সরকারের নেতা হিসেবে এবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। এর আগে এদিন সকালে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএর শরিক দলগুলির নবনির্বাচিত সাংসদদের সভা বসে। মধ্যমণি অবশ্যই মোদী, তবে গত দুবারের তুলনায় সভামঞ্চের ফ্রেম ছিল একটু ভিন্ন। মোদীর খুব কাছে ছিলেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের মতো শরিক দলের নেতারা। অমিত শাহ, জেপি নাড্ডা আর রাজনাথ সিং ছাড়া বিজেপির কোনো নেতাই মোদীর সঙ্গে মঞ্চে জায়গা পাননি। 15টি শরিক দলের মধ্যে সিংহভাগের নেতারা মঞ্চে থাকলেও
দর্শক আসনের তৃতীয় সারিতে বসে থাকতে দেখা যায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের নাতি 2 সাংসদ থাকা রাষ্ট্রীয় লোকদলের নেতা জয়ন্ত চৌধুরী এবং 1 সাংসদ থাকা আসাম গণপরিষদের সভাপতি অতুল বোরাকে। যদিও একমাত্র সাংসদ থাকা উত্তরপ্রদেশের আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল কিন্তু ছিলেন সভামঞ্চে। এদিন এনডিএ নেতা নির্বাচিত হওয়ার পর একটানা 72 মিনিট ভাষণ দিয়েছেন মোদি। তার তৃতীয় সরকারের গতিপথ যে আগের দুটির চেয়ে অনেকটাই বদলে যেতে চলেছে তা নরেন্দ্র মোদির বক্তব্যে স্পষ্ট হয়ে যায়। নিজের ভাষণে মোট 19 বার তিনি এনডিএ উচ্চারণ করেছেন। গত 10 বছরে কসমিনকালে তার মুখে শোনা যায়নি জোটের নাম। এবার যে তাকে শরিক দলের ভরসাতেই সরকার চালাতে হবে, এদিনের ভাষণে ছিল তার ইঙ্গিত। 1 সপ্তাহ হয়নি তিনি তপস্যা সেরে এসেছেন কন্যাকুমারীর বিবেকানন্দ শিলায়। আর এদিন সেন্ট্রাল হলের সেই মোদির কণ্ঠে শোনা গেল ত্যাগের সুর। 1 মাস আগেও যে মোদি কোথায় কোথায় মোদি সরকার মোদির গ্যারান্টির বাণী শোনাতেন, শুক্রবার সেই মোদি এনডিএর বৈঠকে টানা 1 ঘন্টা 12 মিনিটের ভাষণে একটিবারও মুখে আনলেন না নিজের নাম। এদিন মোদির মুখে ঘুরে ফিরে 19 বার এসেছে এনডিএর কথা। জোট গঠবন্ধন বা অ্যালায়েন্স শব্দবন্ধগুলিও ঘুরে ফিরে এসেছে 15-16 বার। মোদি কি তবে আত্মবর্জন করতে শুরু করলেন? লোকসভা ভোট শুরুর কিছুদিন আগে থেকে রাজনীতিবিদদের একাংশ বলতে শুরু করেছিলেন তথাকথিত মোদি ম্যাজিক এবার উধাও হয়েছে দেশ থেকে। যদিও সেই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি মোদির দল বিজেপি, বরং মোদির সভায় এইবার 400 পার স্লোগান তুলেছিলেন তারা। কিন্তু চতুর্থ দফার ভোট পর্ব শেষ হতে না হতে সেই স্লোগান স্তীমিত হতে থাকে। মোদিও তার বক্তৃতায় মোদির গ্যারান্টি শব্দবন্ধের বদলে ব্যবহার করতে শুরু করেন কেন্দ্রীয় সরকারের গ্যারান্টি। তবে নিজের নাম তখনও বর্জন করেননি পুরোপুরি। বক্তৃতায় বলতেন মোদি হে দেশকে লিয়ে। শুক্রবার অবশ্য তেমন কিছু শোনা গেল না কোনো গ্যারান্টিও। তবে মোদিকে ইঙ্গিত দিতে দেখা গেল আগামী 25 বছরই তাদের সরকার থাকবে কেন্দ্রে এবং ঐক্যমত্যের ভিত্তিতেই দেশ সরকার চলবে, তাও বারবার করে বললেন, যা অতীতে শোনা যেত অটল বিহারী বাজপেয়ীর মুখে। মোদিকে এনডিএ তথা জাতীয় গণতান্ত্রিক জোটের নেতা নির্বাচিত করার জন্য এদিন প্রস্তাব করেন বিজেপির প্রবীণ নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাতে সমর্থন জানান অমিত শাহ, নীতিন গাডকারির মতো বিজেপি নেতারা। সেই সঙ্গে সেই প্রস্তাবে সায় দেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারস্বামী সহ শরিক দলের নেতারা। সংসদের সেন্ট্রাল হলে এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে বেশ হুঁশ মেজাজেই দেখা যায়। তবে সেই দৃশ্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বটে। এ ধরনের অনুষ্ঠানে গত 10 বছর ধরে আলো শুষে নিতেন মোদী নিজে। এদিনের ফ্রেমে দেখা যায় মোদী একা নন, তার পাশেই রয়েছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। অনেকটা আলোক রয়েছেন তারাও। বোঝা যাচ্ছে আপাতত এই 2 শরিক দলকে হাসি খুশি রাখার উপরই নির্ভর করছে সরকার কতটা মসৃণভাবে চলবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।